সাগরিকা দেবী তার একমাত্র ছেলে আবিরের সঙ্গে বাস করত। আবির তাদের এলাকারই একটা ছোট প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। সে খুবই কম স্যালারি পেত, তাই সে চাকরিটা করার পাশাপাশি অন্য কোনো বড় কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছিল। কয়েক মাসের মধ্যেই সে অন্য একটা শহরে ভালো চাকরি পেয়ে যায়। পরের মাসে অন্য শহরে তার শিফটিং ছিল, তাই সাগরিকা দেবী তার ছেলের জন্য সুযোগ্য পাত্রীর সন্ধান করতে থাকে। কয়েকদিনের মধ্যেই আবির তার মায়ের পছন্দের মেয়ে সায়ন্তিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মা, নাও তোমার বৌমাকে নিয়ে এলাম। তোমার আর কোনো চিন্তা নেই, তোমাকে আর একা একা থাকতে হবে না বাড়িতে। তোমার বৌমা তুমি বাড়িতে থাকবে, কোনো চিন্তা নেই। আমি এবার শান্তিতে অন্য শহরে গিয়ে চাকরি করতে পারবো। হ্যাঁ বাবা, আমিও খুবই চিন্তামুক্ত হলাম। এমনিতেই সবসময় অসুস্থ হয়ে পড়ি। বৌমা এসে গেছে, এবার আমার সেবা যত্ন করার লোকের অভাব পড়বে না। বৌমা, আজকে অনেক রাত হয়ে গেছে, তোমরা দুজনে নিশ্চয়ই খুবই ক্লান্ত। যাও, তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই বলে তারা সকলেই ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবির ও তার মা নতুন বউ সায়ন্তিকাকে বাড়িতে খুঁজে পায় না। তারা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। কিরে বাবু, তোর বউ কোথায় গেল? এত সকালবেলা নতুন বউ বাড়ি থেকে পালিয়ে গেল নাকি বলতো? তোর বউয়ের কি অন্য ছেলের সঙ্গে চক্কর ছিল? হায় রে হায়, এ কি হয়ে গেল? সাত সকালে নতুন বউ দরজা দিয়ে পালালো। এবার আমি পাড়া পড়শির কাছে কিভাবে মুখ দেখাবো? মা, তুমি একটু শান্ত হও, আমার মাথা কাজ করছে না। তোমার কি একার মান সম্মান যাবে? মান সম্মান তো আমারও যাবে। কালকে বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে এলাম, আর সকাল না হতে হতেই পালিয়ে গেল। ঠিক তখনই সেখানে সায়ন্তিকা চলে আসে। আরে, তোমরা এত কিছু ভেবে ফেলেছো? আমি ভোরবেলা উঠে দৌড়াতে গিয়েছিলাম। আসলে এটা আমার অভ্যাস। আমি নিজেকে ফিট রাখার জন্য প্রত্যেকদিন ভোরবেলা করে উঠে 4-5 কিলোমিটার দৌড়াই। আর তোমরা ভাবছো আমি বাড়ি থেকে পালিয়ে গেছি? তোমরা না সত্যি পাগল। ও, তুমি দৌড়াতে গিয়েছিলে? যাক, শুনেও শান্তি পেলাম। কিন্তু একবার তো আবিরকে বলে যেতে পারতে। আমরা শুধু শুধু এত চিন্তা করলাম। আচ্ছা চলো, খেয়ে নেবে চলো। আমি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। এই বলে সবাই ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। নাও বৌমা, মাখন পাউরুটি আছে, আলু পরোটা আছে, লুচি আছে, পায়েস আছে। নতুন বৌমার জন্য আমি অনেক কিছু রান্না করেছি। কি খাবে খাও। ইস, আমি এই খাবারগুলোর মধ্যে কোনোটাই খাবো না। আমি খুবই স্বাস্থ্য সচেতন একটি মেয়ে, আমি ডায়েট করি। এরকম অস্বাস্থ্যকর খাবার আমি কখনোই খাই না। ওকে, আমি শুধুমাত্র স্যালাড খাবো। দেখলেন না, ভোরবেলা উঠে দৌড়াতে গেলাম। আমি এবার বুঝলাম আপনি এই রকম অস্বাস্থ্যকর খাবার খান বলেই আপনি এত মোটা। বাপরে বাপ, আপনাকে দেখেই না আমার খুব ভয় লাগে। আরে ভয় লাগার কি আছে? সবাই তো একই রকমের হয় না। কেউ রোগা হয় তো কেউ মোটা হয়। তবে তোমাদের শাশুড়ি বৌমার জুটিটা কিন্তু খুবই ভালো মানিয়েছে। মোটা শাশুড়ির রোগা বৌমা। ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো যা ইচ্ছা খাও। আমি বাবা সব স্যালাড খেয়ে থাকতে পারবো না। কি মা, তাই তো? হ্যাঁ বাবা, যা বলেছিস। তুমি তাহলে বসো বৌমা, আমি তোমার জন্য স্যালাড বানিয়ে নিয়ে আসছি। এরকম ভাবে বেশ কয়েকদিন সাগরিকা দেবী তার নতুন বৌমার আপ্যায়ন করতে থাকে। কিছুদিন পর আবির নতুন চাকরিতে জয়েন করার জন্য ব্যাগপত্র গুছিয়ে ফেলে। তাহলে সায়ন্তিকা, আমি কিন্তু আমার মাকে তোমার দায়িত্বে ছেড়ে গেলাম। মায়ের খুব ভালো মতো খেয়াল রেখো, কেমন? মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু খুবই কড়া নজর রাখতে হবে তোমাকে। আমি তো বাড়িতে থাকবো না, বুঝতেই পারছো টেনশনের ব্যাপার। আরে, তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তুমি আমাকে দেখছো না আমি কতটা স্বাস্থ্য সচেতন? আমার মতো হেলথ কনসিয়াস একটা মেয়ে তার শাশুড়ি মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখবে না, তা আবার হতে পারে? তুমি নিশ্চিন্তে যাও আর সাবধানে থেকো, আমি সব সামলে নেব। সায়ন্তিকার কথা শুনে আবির খুবই খুশি হয়। সে তার বউ এবং মাকে বিদায় জানিয়ে অন্য শহরে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন তাদের বাড়িতে সাগরিকা দেবীর ননদ মোনালি দেবী এবং তার বৌমা টুকটুকি ঘুরতে আসে। বৌদি, তোমার জন্য আর তোমার বৌমার জন্য আমাদের গ্রামের একেবারে বিখ্যাত রসগোল্লা মিষ্টি সন্দেশ নিয়ে চলে এসেছি। নাও নাও, তোমরা সবাই মিলে মজা করে মিষ্টি খাও। তুমি যে কত ভালো কাজ করেছো আমি কি বলবো। অনেকদিন ধরে গ্রামের মিষ্টি খাওয়া হয় না, আজকে আমার মনের ইচ্ছা পূরণ হবে। এই বলে সাগরিকা দেবী মিষ্টি খাওয়া শুরু করে। মোনালি দেবী ও তার বৌমাও মিষ্টি খেতে থাকে। কি হলো বৌমা, তুমি মিষ্টি খাচ্ছ না কেন? খাও খাও, খেয়ে দেখো, খুবই দারুণ মিষ্টি। না না, আপনি বলেন কি? আমি মিষ্টি খাবো? আমি মিষ্টি খেয়ে আমার ফিগারটাকে নষ্ট কখনোই করতে পারবো না। দেখছেন না আমি নিজেকে কতটা ফিট রেখেছি? আমার মতো রোগা হতে হলে অনেক কষ্ট করতে হয়।
সকালবেলা ঘুম থেকে উঠে 4-5 কিলোমিটার দৌড়াই। এত কষ্ট করার পর যদি মিষ্টি খেয়ে ফেলি তাহলে আর লাভটা কি হবে? ওরে বাবা, শরীর ফিট রাখার জন্য আবার অত দৌড়াদৌড়ি করার কি আছে? আমার বৌমাকে দেখো তো, আমার বৌমা তো তোমার মতোই ফিট। আমার বৌমা সকালবেলা উঠে সারা সংসারের কাজকর্ম করে, এত খাটাখাটনি করে বলে দৌড়াদৌড়ির কোনো প্রয়োজনই পড়ে না। তোমাদের বাড়িতে তো আবার কাজের লোক আছে, বাড়ির কাজ করলে তোমাকে আর দৌড়াতে হতো না। কি বলছেন কি পিসিমা, আপনি 5 কিলোমিটার দৌড়ানোকে এত সহজভাবে নিচ্ছেন? সংসারের কাজকর্ম খুবই সহজ, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা, রান্না করা, এগুলোতে আবার কিসের কষ্ট? না না সায়ন্তিকা, আমি এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে মাঠে চাষের কাজও করি। লাঙল চালানো, বীজ বোনা, ধান কাটা, ধান সিদ্ধ করা, সমস্ত কিছু করি। সেই জন্যই মা বলল যে আমি খুবই খাটাখাটনি করি। সে তুমি যাই করো না কেন, তবে তুমি আমার সঙ্গে কখনোই দৌড় প্রতিযোগিতায় জিততে পারবে না। তুমি কত কষ্ট করো এখনই বোঝা যাবে। চলো তাহলে দুজনের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক, দেখি তুমি আমাকে হারাতে পারো কিনা। এই বলে সায়ন্তিকা টুকটুকিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা তাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা লোকেশন নির্ধারণ করে এবং দুজনেই একসঙ্গে দৌড়ানো শুরু করে। প্রথমের দিকে সায়ন্তিকা খুবই জোরে দৌড়াচ্ছিল, কিন্তু বেশ কিছুটা যাওয়ার পরেই সায়ন্তিকা আর টুকটুকির সঙ্গে পেরে ওঠে না। টুকটুকি অতি সহজেই সায়ন্তিকাকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে ফেলে। সায়ন্তিকা খুবই অবাক হয়ে যায়। সে এটাকে খুবই অপমানজনক ব্যাপার বলে মনে করতে শুরু করে। সে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। টুকটুকির সামনে সে কোনো কথাই বলতে পারেনি। টুকটুকি ও তার শাশুড়ি মা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলে, তার মানে আমি ফিট নই, আমাকে টুকটুকি হারিয়ে ফেললো। আমি যে সকালবেলা করে এত দৌড়াদৌড়ি করি, এত পরিশ্রম করি, কি লাভ তাহলে? আমাকে আরো বেশি ফিট হতে হবে। আমি ভাবতেই পারছি না আমাকে কেউ কিভাবে হারিয়ে ফেললো। যদি কাউকে পাওয়া যেত যে সবসময় আমার সঙ্গে কম্পিটিশন করবে, তাহলে আমি নিজেকে আরো ফিট করে তুলতে পারতাম। হ্যাঁ, শাশুড়ি মা আছে তো। শাশুড়ি মা তো এমনিতেই মোটা। আবির আমাকে বলেছিল মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে। বৌমা হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে, আমার মোটা শাশুড়ি মাকে আমি রোগা করব। এভাবে সায়ন্তিকা মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে। দুপুরবেলা সে তার শাশুড়ি মাকে খাবার খাওয়ার জন্য ডাকে। এই নিন আপনার খাবার। আজ থেকে আপনিও আমার মতো ডায়েট করবেন, আমার মতোই খাবার খাবেন, আমার মতোই দৌড়াদৌড়ি করবেন, আবার আমার মতোই ফিট থাকবেন। কি বলছো কি বৌমা? আমি শুধু স্যালাড খেয়ে কিভাবে থাকবো? আর তুমি যে অত দৌড়াদৌড়ি করো, আমি এত মোটা মানুষ, আমি কি পারবো তোমার সঙ্গে? হ্যাঁ পারবেন, কেন পারবেন না? আস্তে আস্তে অভ্যাস করলে সব হয়ে যাবে। আপনি এত মোটা, নিজেকে ফিট করার জন্য কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে আপনাকে। নিন এবার স্যালাডটা তাড়াতাড়ি করে খেয়ে নিন, আর কাল থেকে ভোরবেলা আমার সঙ্গে দৌড়াতে বেরোবেন। কিন্তু বৌমা, আমার যদি শরীর খারাপ করে তখন কি হবে? আরে বাবা, আপনার শরীর খারাপ করবে কেন? আপনার শরীর ঠিক রাখার জন্যই তো আমি এই পদক্ষেপটা নিচ্ছি। আপনি বেশি কথা বলবেন না তো। বাড়িতে কিছুদিন স্যালাড ছাড়া আর কোনো খাবার রান্না হবে না, আপনাকে স্যালাড খেতে হবে। আর আপনি যদি ভোরবেলা করে না দৌড়াতে বেরোন, তাহলে কিন্তু এই স্যালাডও পাবেন না বলে দিলাম। সায়ন্তিকার কথা শুনে সাগরিকা দেবী নিরুপায় হয়ে স্যালাড খেয়ে নেয়। পরের দিন ভোরবেলা সায়ন্তিকা তার শাশুড়ি মাকে ঘুম থেকে ডেকে তোলে এবং জোর করে নিজের সঙ্গে দৌড়াতে নিয়ে যায়। মা, কামন কামন, কোনো চাপ নেই, দৌড়াতে শুরু করুন। আজকে আমার সঙ্গে আপনাকে কম্পিটিশন করতে হবে। কি, তোমার সঙ্গে কম্পিটিশন করব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কতদিন দৌড়াই না তার কোনো ঠিক নেই, আর তুমি আমাকে তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতে বলছো? অসম্ভব ব্যাপার, আমি পারবো না। এইটুকু হেঁটে এলাম, তাতে আমার পা ব্যথা করছে। না না, আপনাকে কিন্তু দৌড়াতেই হবে। আচ্ছা, আপনার কি খেতে ভালো লাগে বলুন তো? আপনি আজকে দুপুরবেলা কি খেতে চান? আমি যা বলবো তুমি তাই কি আমাকে রান্না করে খাওয়াবে? আমার তো আজকে পোলাও, চিকেন কষা, মটন কষা, কস্তুরি আলুর দম, পায়েস, চাটনি এগুলো খাওয়ার খুব ইচ্ছা করছে। তুমি কি আমাকে এগুলো রান্না করে খাওয়াবে? হ্যাঁ অবশ্যই খাওয়াবো, তবে তার আগে একটা শর্ত আছে। শর্তটা হলো আমাকে দৌড় প্রতিযোগিতায় হারাতে হবে। আপনি যদি আমাকে হারাতে পারেন, তাহলে আপনি আপনার পছন্দ মতো খাবার পেয়ে যাবেন। সাগরিকা দেবী খেতে খুবই ভালোবাসতো, তাই সায়ন্তিকা তাকে নানান রকম খাবারের লোভ দেখায়। খাবারের লোভে পড়ে সাগরিকা দেবী দৌড় প্রতিযোগিতা করার জন্য রাজি হয়ে যায়। ঠিক আছে, তাহলে শুরু করুন। হ্যাঁ, 1, 2, 3 স্টার্ট, গো। শাশুড়ি বৌমা দুজনেই একসঙ্গে দৌড় শুরু করে। সাগরিকা দেবীর বয়স হয়ে যাওয়ার পাশাপাশি সে খুবই মোটা হওয়ায় স্বাভাবিকভাবে সে দৌড়াতে পারে না।
তবু সে কষ্ট করে টুকটুক করে দৌড়াতে থাকে। অপরদিকে সায়ন্তিকা তীরের গতিতে ছুটতে থাকে। সে তার শাশুড়ি মাকে হারিয়ে ফেলে। নিজের শাশুড়ি মাকে হারিয়ে সায়ন্তিকা খুবই আনন্দ পায়। দেখলেন তো মা, আমি আপনাকে কিভাবে হারিয়ে দিলাম। আসলে সেদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য টুকটুকি আমাকে হারিয়ে ফেলেছিল। এখন আমাকে কেউ হারাতে পারবে না। আমি প্রত্যেকদিন আপনার সঙ্গে কম্পিটিশন করব। যেদিন আপনি আমাকে হারাতে পারবেন সেদিন আমি আপনার সব কথা মেনে নেব। আপনি যা খেতে চাইবেন আমি তাই খাওয়াবো, আর আপনি যা যা করতে বলবেন আমি সব করব। এভাবে সায়ন্তিকা প্রত্যেকদিন তার শাশুড়ি মাকে নিয়ে দৌড়াতে বেরোতো। সায়ন্তিকা নিজের সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মায়েরও লাইফস্টাইল পুরোপুরি পাল্টে দিয়েছিল। এসবের ফলে সাগরিকা দেবীর খুবই কষ্ট হতো। সে মাঝে মধ্যেই খুবই দুর্বলতা অনুভব করত, কিন্তু সায়ন্তিকা তার শাশুড়ি মায়ের কোনো কথাই শুনতো না। এমনই একদিন তারা দুজনে যখন সিঁড়ি থেকে উপরে উঠছিল, মা চলুন একবার কম্পিটিশন হয়ে যাক, দেখি আমাদের দুজনের মধ্যে কে সিঁড়ি থেকে সবার আগে উপরে উঠতে পারে। আপনি যদি আমার চেয়ে আগে সিঁড়ি থেকে উঠতে পারেন তাহলে আমি আপনাকে আর কখনোই দৌড়াতে বলবো না। বলুন আপনি রাজি কিনা? কি তুমি সত্যি আমাকে আর দৌড়াতে বলবে না? যদি আমি জিততে পারি তাহলে তো আজকে আমাকে এই কম্পিটিশনটা জিততেই হবে। রোজ রোজ এত কষ্ট করে দৌড়ানো আর রোজ রোজ স্যালাড খেয়ে ঘুমানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি আজকে জিতেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। এই বলে সাগরিকা দেবী তার বৌমার চেয়ে আগে সিঁড়ি থেকে উঠবে বলে অতি দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে। বেশ কিছুটা ধাপ ওঠার পরেই হঠাৎ করে সাগরিকা দেবী তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে সিঁড়ির উপর থেকে গড়িয়ে গড়িয়ে একেবারে নিচে পড়ে যায়। এইদিকে সায়ন্তিকা খুবই ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে তার শাশুড়ি মাকে হসপিটালে ভর্তি করে এবং আবিরকে খবর দেয়। আবির ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারে তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। আবির সায়ন্তিকার কাছ থেকে পুরো ব্যাপারটা জানার পর খুবই রেগে যায়। তার মানে আমার মায়ের হার্ট অ্যাটাক তোমার জন্য হয়েছে? তোমার সাহস কি করে হলো আমার মাকে এত কষ্ট দেওয়ার? তুমি তো জানো আমার মায়ের হার্টের প্রবলেম আছে, আর তুমি তার উপর আমার মাকে এত দৌড় করিয়েছো, না খাইয়ে রেখেছো, শুধু স্যালাড খাইয়েছো, আর আজকে তুমি আমার মাকে সিঁড়ি থেকে ফেলেও দিয়েছো। আমার মায়ের যদি কিছু হয়ে যেত আমি তোমাকে ছাড়তাম না বলে দিলাম। আবির, এ তুমি কি বলছো? মায়ের হার্টের প্রবলেম আছে? আমি তো কখনোই জানতাম না। তুমি তো আমাকে কিছু বলনি, আর মাও তো আমাকে কখনোই কিছু বলেননি। আমি যদি জানতাম তাহলে কি আমি কখনো মাকে দৌড়াতে বলতাম? আমি তো শুধু মায়ের স্বাস্থ্যের জন্য এসব করেছি, আর আমি ভেবেছিলাম মায়ের সঙ্গে সঙ্গে আমি নিজেকেও আরো বেশি ফিট করতে পারবো। তাই জন্য সবসময় মাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে বলতাম। আপনার কিন্তু ভুল হচ্ছে। কাউকে কম্পিটিশনে হারিয়ে বা কারোর থেকে বেশি জোরে দৌড়াতে পেরে এটা ভাববেন না যে আপনি তার চেয়ে বেশি ফিট আছেন। ফিট থাকার জন্য কাউকে কম্পিটিশনে হারানোর প্রয়োজন নেই। এরকম হার্টের পেশেন্টের সঙ্গে এরকম কাজকর্ম করে আপনি খুবই ভুল করেছেন। সায়ন্তিকা তার ভুলের জন্য আবিরের কাছে ক্ষমা চায়। উপরওয়ালার কৃপায় কয়েকদিনের মধ্যেই সাগরিকা দেবী সুস্থ হয়ে ওঠে। সায়ন্তিকা সেদিনের পর থেকে তার শাশুড়ি মায়ের উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেয় না। সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার শাশুড়ি মায়ের খেয়াল রাখতে থাকে। কবিতা বিষ্ণুপুর শিক্ষানিকেতন স্কুলের ক্লাস 12-এর ছাত্রী ছিল। টুকটুকি নামে কবিতার এক খুবই কাছের বন্ধু ছিল। কবিতা পড়াশোনাতে খুব একটা ভালো ছিল না। তাদের স্কুলে রোহিত নামেরও একটি ছেলে পড়তো। রোহিত পড়াশোনাতে খুবই ভালো ছিল, আর সেই সাথে রোহিত খুবই নম্র ভদ্র একটি ছেলে ছিল। একদিন রোহিত দেখে তাদের ক্লাসে রাজা নামের একটি ছেলে টিফিন নিয়ে আসেনি। এই দেখে রোহিতের খুবই মায়া হয়, তাই সে রাজার কাছে গিয়ে বলে, এই নে রাজা, আমার কাছে 20 টাকা আছে, তুই এটা নিয়ে কিছু খেয়ে নে। আমি জানি তোর খুব খিদে পেয়েছে। নে নে, ধর ধর, তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি বাইরে থেকে গিয়ে কিছু খেয়ে নে, না হলে টিফিন শেষ হয়ে যাবে যে। আর এখনো তো 4-4টে ক্লাস বাকি, না খেয়ে ক্লাস করলে তোর পড়াশোনা মাথায় ঢুকবে না তো। রাজা রোহিতের কাছ থেকে 20 টাকা নিয়ে টিফিন খেতে চলে যায়। তখন সেখানে কবিতার বন্ধু টুকটুকি এসে বলে, তুই ওকে টাকাটা দিয়ে দিলি কেন রোহিত? ওটা তো তোর হাত খরচের টাকা। তোর বাড়ি থেকে তোকে টাকা দেয় কিছু কিনে খাওয়ার জন্য। তারপরও আমি প্রায় সময় দেখি তুই তোর টাকাটা কাউকে না কাউকে দিয়েই দিস। হ্যাঁ, বাড়ি থেকে আমাকে টাকাটা কিছু কিনে খাওয়ার জন্য দেয়, কিন্তু আমাকে তো আবার বাড়ি থেকে টিফিনও দেয়। আবার বাড়ি থেকে সকালবেলা ভাত খেয়ে আসি, আমার পেট তো সবসময় ভর্তি থাকে, তাই আমার কিছু না খেলেও চলবে। কিন্তু রাজার পরিবারের অবস্থা খুব খারাপ, খুব কষ্ট করে ছেলেটা পড়াশোনা করে, আর সেই জন্যই আমি ওকে চেষ্টা করি একটু হেল্প করার জন্য। দূর থেকে দাঁড়িয়ে কবিতা একভাবে রোহিতকে লক্ষ্য করতে থাকে। অপরকে সাহায্য করার রোহিতের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, এটাই কবিতাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করত। তাই সে রোহিতকে মনে মনে খুবই পছন্দ করত, কিন্তু সে রোহিতের সঙ্গে কখনোই কথা বলার মতো সাহস পেত না। এরকম ভাবে সময় কাটতে থাকে।
একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কবিতা দেখে তার বৌদি এবং মা দুজনেই খুবই ব্যতিব্যস্ত হয়ে কোনো কিছুর একটা আয়োজন করছে। মা চলুন তাড়াতাড়ি বাজারে যাই, বাজার থেকে অনেক কিছু কিনে আনতে হবে, আর অবশ্যই বেশি করে ফল কিনে আনতে হবে। হ্যাঁ চলো এখন বাজারটা করে নি, সন্ধ্যাবেলা তো আবার শপিং করতে বেরোতে হবে। সুন্দর দেখে দুজনের জন্য শাড়ি আর সাজগোজের জিনিসও তো কিনতে হবে। আর তোমার কি কি লাগবে তুমি কিন্তু লিস্ট করে রাখো, না হলে আবার ভুলে যাবে। কবিতা তার বৌদি এবং মায়ের কোনো কথাই বুঝতে পারে না। মা, বৌদি, তোমরা কিসের কথা বলছো? কিসের কেনাকাটা? তোমরা কি কোথাও যাবে নাকি? নতুন শাড়ি কিনবে বলছে, আর বৌদি তুমি আবার বেশি করে ফল কেনার কথা বলছো। আমাদের বাড়িতে কি কেউ আসবে নাকি? আরে না গো, কালকে আমি আর মা উপোস করব। বছরের এই বিশেষ দিনটাতে বিবাহিত মহিলারা নিজেদের স্বামীদের জন্য উপোস করে, যাতে তাদের স্বামীদের আয়ু দীর্ঘ হয়। আমি আর মা কখনো এই উপোসটা করিনি, কিন্তু এবার আমি আর মা ঠিক করেছি আমরাও উপোস করব। সেই জন্যই তো এত আয়োজন। এই কথা শুনে কবিতা খুবই অবাক হয়, তার মনে নানান রকমের প্রশ্ন জাগে। ও আচ্ছা, আমি তো এরকম উপোসের ব্যাপারে কখনো শুনিনি। আচ্ছা বৌদি, তোমরা কি কালকে সারাদিন না খেয়ে থাকবে? আর তোমরা কখন খাবার খাবে? ভোরবেলা থেকে একেবারে না খেয়ে থাকতে হবে, আর রাত্রিবেলা চাঁদ ওঠার জন্য অপেক্ষা করতে হয়। সন্ধ্যাবেলা থেকেই সমস্ত মহিলারা নিজেদের স্বামীদের জন্য সুন্দর সুন্দর পোশাক আশাক পরে সুন্দর করে সেজে থাকে। তারপর চাঁদ উঠে গেলে চাঁদ দেখার পর স্বামীর হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করতে হয়। বুঝেছো? তুমি এখন এসব বুঝবে না, ছাড়ো। এইসব শুনে কবিতার মাথায় এক অদ্ভুত বুদ্ধি আসে। সে তার বন্ধু টুকটুকির সঙ্গে সেই ব্যাপারে আলোচনা করার জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে চলে যায়। এই জানিস, কালকে আমার বৌদি আর আমার মা উপোস করবে। তুই তো নিশ্চয়ই এই উপোসটার ব্যাপারে জানিস। আমি যদিও প্রথমবার জেনেছি নিজের স্বামীর দীর্ঘ আয়ুর জন্য এই উপোসটা করতে হয়। আমি ঠিক করেছি আমিও এই উপোসটা করব। কবিতার কথা শুনে টুকটুকি ভীষণ পরিমাণে অবাক হয়। তুই উপোসটা করবি কেন রে? তুই কি পাগল হয়ে গেছিস? বিবাহিত মহিলারা তাদের স্বামীর জন্য এই উপোসটা করে। তোর বিয়ে হলো কবে? আর তোর স্বামী কোথায় যে তুই উপোস করবি বলছিস? তুই কার জন্য উপোস করবি বলতো? আসলে আমি যার জন্য উপোস করব সে তো নিজেই জানে না। আসলে টুকটুকি, আমি না রোহিতকে খুব পছন্দ করি। রোহিত খুবই ভালো ছেলে, আমার ওকে খুব ভালো লাগে, আর আমি ওর দীর্ঘ আয়ুর জন্য উপোস করব। ও মা, এই কথাটা তুই আমাকে আজকে বলছিস? তুই তো তোর মনের কথা রোহিতকে বলে দিতে পারিস। আর তুই ওর জন্য উপোস করবি সেটা তোর আগে জানা দরকার। দাঁড়া, আমি এখনই রোহিতকে বলছি। এই না না, প্লিজ টুকটুকি এরকম করিস না। রোহিত খুবই ভালো ছেলে, ও পড়াশোনায় কত ভালো, আর আমি কোন রকমে টেনে টুনে পাশ করি। আমার মতো মেয়ে ওকে পছন্দ করে শুনলে ও তো কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না। তাছাড়া ওকে জানানোর কি প্রয়োজন? আচ্ছা, এবার আমাকে কি করতে হবে তুই বল। আমি বুঝে গেছি তুই উপোসটা করতে চাইছিস। আমি তো উপোস করলে কোনো জলখাবার কিছুই খেতে পারবো না। কালকে আবার আমাদের ছুটির দিন। আমি যে স্কুলে এসে না খেয়ে থাকবো সেটারও উপায় নেই। আর বাড়িতে থাকলে আমাকে তো খাবার খেতেই হবে, তা না হলে মা আর বৌদি বুঝে যাবে যে আমি উপোস করছি। শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। কবিতা খুব ভালো মতো করে টুকটুকিকে তার প্ল্যানের কথা বলে দেয়। বুঝেছি, তুই চালাকি করে কালকে আমার হোস্টেলে আসবি, তাই তো? আর তারপর তুই কালকে সারাদিন আমার হোস্টেলে থাকবি। আর আমার হোস্টেলে তুই না খেয়ে থাকলেও তোর বাড়ির কেউ কিছু জানতেও পারবে না। তুই তো দারুণ চালাক কবিতা। আচ্ছা শোন, আমিও আমার মা আর বৌদির মতো নতুন শাড়ি পরবো, তাও আবার লাল রঙের। আর তার সাথে ম্যাচিং জুয়েলারি তো কিনতেই হবে। আমাকে কিন্তু তুই খুব সুন্দর করে সাজিয়ে দিবি। তবে এগুলোর জন্য তো টাকারও দরকার। আমি দেখছি কি করা যায়। স্কুল থেকে বাড়িতে এসে কবিতা তার মায়ের কাছে 3000 টাকা চায় কিছু বইপত্র কিনবে বলে। সেই টাকা নিয়ে বই কেনার জন্য কবিতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কবিতা টুকটুকিকে নিয়ে শপিং করতে চলে যায়। টুকটুকি কবিতার জন্য খুবই সুন্দর একটি লাল শাড়ি এবং মেকআপ করার জন্য আরো কিছু প্রয়োজনীয় জিনিস পছন্দ করে দেয়। টুকটুকি, এগুলো তুই তোর সঙ্গে নিয়ে যা, তোর কাছে রেখে দে। কালকে তো আমি তোর হোস্টেলেই থাকবো, ঠিক আছে? এগুলো নিয়ে যা, কালকে ওখানে গিয়ে তাহলে এগুলো পরবো। আর হ্যাঁ, কালকে সকাল 8টার সময় তোকে কি করতে হবে মনে আছে তো? একদম মিস করিস না কিন্তু। কবিতা তার প্ল্যানের কথা আরো একবার টুকটুকিকে স্মরণ করিয়ে দিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে এসেই কবিতা তার বৌদি এবং মায়ের উপর লক্ষ্য রাখতে শুরু করে, কারণ উপোস করার জন্য আর কি কি করতে হবে সেগুলো জানার জন্য। মা, ভোরবেলা উঠে আমরা যে খাবারগুলো খাবো
সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। রাতে রান্না হয়ে গেছে, আর রান্নার কোনো ঝামেলা নেই। ভোরবেলা উঠে শুধু খাবারগুলো গরম করে নিলেই হবে। আর কবিতা, তুমি সকালবেলা তোমার দাদা আর বাবাকে ব্রেকফাস্টটা বানিয়ে দিও তো। ও, তার মানে উপোস করার জন্য ভোরবেলা উঠে খাবার খেতে হয়। কিন্তু আমি ভোরবেলা উঠে কিভাবে খাবার খাবো? কিছু একটা আমাকে করতে হবে। আইডিয়া! আমি এখন রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি, আর ভোরবেলা যখন বৌদি আর মা ঘুম থেকে উঠে খাবার খাবে তখন বলবো আমারও খিদে পেয়েছে, তাই আমিও খাবার খাবো। এই বলে কবিতা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলা তার মা এবং বৌদি তাকে অনেকবার করে খাবার খাওয়ার জন্য ডাকলেও সে কিছুতেই খাবার খেতে ওঠে না। ভোরবেলা তিতলি এবং তার শাশুড়ি মা উপোস করার জন্য খাবার খেতে উঠলে কবিতাও ঘুম থেকে উঠে আসে। তোমরা আমাকে ঘুম থেকে ডাকোনি কেন? আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এতবার করে তোকে ঘুম থেকে ডাকা হলো, আর তুই বলছিস তোকে ডাকিনি? এখন আর রাত নেই, ভোর হয়ে গেছে। আমরা তো উপোস করব বলে খেতে উঠেছি। ঠিক আছে মা, থাক না, আমাদের সাথে খেয়ে নিক, অসুবিধা নেই। কবিতা, চোখটা খুলে দেখো আর খেয়ে নাও ভালো করে। কবিতা পেট ভরে খাবার খেয়ে আবার ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কবিতা ব্রেকফাস্ট তৈরি করে তার বাবা এবং দাদাকে খেতে দিয়ে দেয়। কি হলো, তোর খাবার কোথায়? তোর মা আর বৌদি না হয় উপোস করেছে বলে কিছু খাবে না, কিন্তু তোর খাবার নিয়ে আসিসনি কেন? তুইও কি আবার উপোস করেছিস নাকি? না না, আমি উপোস করব কেন? ওই তো আমার খাবার রান্নাঘরেই আছে, আমি আনছি, তোমরা খাও খাও। এই বলে কবিতা রান্নাঘর থেকে তার জন্য খাবার নিয়ে আসে। খাবার নিয়ে এসে কবিতা টেবিলে বসে পড়ে, কিন্তু সে কিছুতেই খাবার মুখে নিতে চায় না। এই টুকটুকির বাচ্চা এখনো ফোন করছে না কেন? এবার কি হবে? বারবার করে বলেছিলাম আমি মিস কল দিলে ফোন করবি, এখন কি হবে? আমাকে তাহলে খাবার খেয়ে উপোস ভঙ্গ করে দিতে হবে। এই তো টুকটুকি ফোন করছে। কবিতার ফোন বেজে ওঠে এবং সে খুব জোরে জোরে টুকটুকির সঙ্গে ফোনে কথা বলতে শুরু করে। হ্যাঁ টুকটুকি বল, কি তোর শরীর খারাপ? এ বাবা, তোর প্রচন্ড শরীর খারাপ? ইস, তুই তো আবার হোস্টেলে একাই থাকিস, তোর দেখাশোনা করার মতো তো কেউ নেই। তুই চিন্তা করিস না, আজকে তো স্কুল ছুটি আছে, আমি তোর কাছে চলে আসছি, তাহলে আমি তোর ভালো মতো খেয়াল রাখতে পারবো। এই বলে কবিতা ফোনটা রেখে দেয়। বাবা, আমার বন্ধু টুকটুকির খুব শরীর খারাপ, আমি ওর হোস্টেলে যাচ্ছি। মেয়েটা একা একা থাকে তো, ওর খেয়াল রাখার মতো কেউ নেই। ঠিক আছে যা, তবে যাওয়ার আগে খাবারটা শেষ করে যা। না বাবা, আমি খাবারটা টিফিনে ভরে নিচ্ছি, আমি আর টুকটুকি দুজনে একসঙ্গে খেয়ে নেব। তুমি মাকে আর বৌদিকে একবার বলে দিও, ঠিক আছে? এই বলে কবিতা খাবারগুলো টিফিনে ভরে টুকটুকির হোস্টেলে চলে যায়। থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। এই নে, এতে খাবার আছে, তুই খেয়ে নে। তোর কাছে চলে এসেছি, এবার আর আমার কোনো চিন্তা নেই, এবার আমি খুব ভালো মতোই উপোস করতে পারবো। এই শোন না, বিকেল বেলার দিকে আমি আর তুই পার্লারে যাব। আমি ভাবছি এটা তো আমার প্রথম উপোস, তাই আমি পার্লার থেকে মেকআপ করব। লাল শাড়ি পরে, গহনা পরে পার্লার থেকে মেকআপ করলে দারুণ লাগবে। ওরে বাবারে, তুই এমন করছিস যেন তুই সত্যি সত্যি বিবাহিত হয়ে গেছিস। ঠিক আছে, সন্ধ্যাবেলা তাহলে পার্লারে যাওয়া হবে। সন্ধ্যাবেলা থেকে কবিতা এবং টুকটুকি পার্লারে চলে যায়। পার্লার থেকে কবিতাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়। কিন্তু তারা যখন পার্লার থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই কবিতার বৌদি তিতলি এবং তার মা তাদেরকে দেখতে পায়। আসলে তিতলি তার শাশুড়ি মায়ের সঙ্গে ফেসিয়াল করবে বলে পার্লারে গিয়েছিল, আর অদ্ভুতভাবে কবিতাকে একেবারে নতুন বউয়ের সাজে তারা দেখতে পায়। তাদের আর কিছুই বুঝতে বাকি থাকে না। বুঝলেন তো মা, আপনার মেয়ে বড় হয়ে গেছে, এবার আপনার মেয়ের বিয়ে দিতে হবে মনে হচ্ছে। আমাদের কবিতা কার জন্য উপোস করছে এটা তো আমাদেরকে এবার জানতেই হবে। অন্যদিকে কবিতা ও টুকটুকি কিছু জানতেও পারে না। কবিতা টুকটুকিকে হোস্টেলে নিয়ে আসার পর তারা দুজনেই ছাদে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে কবিতা চমকে ওঠে, কারণ সেখানে রোহিত আগে থেকে দাঁড়িয়েছিল। কি অবাক হলি তো? রোহিতকে আমি আমার দাদা সাজিয়ে এখানে নিয়ে এসেছি। তুই রোহিতের জন্য এত মন দিয়ে উপোস করেছিস, আর রোহিত সেটা জানবে না, তা কি করে হয়? সত্যি আমি কখনো ভাবিনি আমার দীর্ঘায়ুর জন্য কেউ উপোস করবে বলে। থ্যাংক ইউ কবিতা। আর একটা কথা, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমিও কোনোদিনও তোমাকে বলার সাহস পাইনি। এই শুনে কবিতা খুবই খুশি হয়। আরে চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে গেছে। রোহিত, তাড়াতাড়ি এবার কবিতাকে নিজের হাতে জলটা খাইয়ে দে, তবেই তোর উপোসটা সম্পূর্ণ হবে। কবিতা রোহিতের হাতে জল খেয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই সে তার পরিবারের সকলকে এক জায়গায় কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে দেখে অবাক হয়। আর দেরি করা যাবে না, আমরা কালকেই ছেলেদের বাড়িতে যাব আর বিয়ের পাকা কথাটা বলেই আসবো। কবিতা, কালকে আমরা তোর জন্য ছেলে দেখতে যাচ্ছি। এই শুনে কবিতা খুবই ভয় পেয়ে যায়।
ছেলে আমার জন্য? কিন্তু কেন? এত তাড়াতাড়ি আমার বিয়ে দেবে কেন তোমরা? আর কোন ছেলেকে দেখতে যাবে তোমরা? কেন, যে ছেলের জন্য তুমি আজকে উপোস করেছিলে সেই ছেলেটাকেই তো আমরা দেখতে যাব। তুমি কি ভেবেছো আমরা কিচ্ছু জানতে পারবো না? আমরা সব জেনে গেছি। তুমি যে ছেলেটাকে পছন্দ করেছো সেই ছেলেটা সত্যিই খুব ভালো, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। তবে তুমি একটাবার অন্তত আমাকে বলতে পারতে, তাহলে হয়তো আমি তোমাকে অনেক আগেই হেল্প করতে পারতাম। এই শুনে কবিতা ভীষণ খুশি হয়। পরের দিন কবিতার পরিবার রোহিতের পরিবারের সঙ্গে কথা বলার জন্য যায়। কবিতাকেও রোহিতের বাবা মায়ের খুবই পছন্দ হয়। যেহেতু কবিতা এবং রোহিত এখন ক্লাস 12-এ পড়ে, তাই তাদের দুজনের বিয়েটা পাকা করে রেখে দেওয়া হয়। কলেজ পাশ করার পর রোহিত একটা ভালো চাকরি পেয়ে গেলে রোহিত এবং কবিতার বিয়ে হয়। বিয়ের পর তারা হাসি খুশিতে সংসার করতে থাকে।